দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। সাম্য, মর্যাদা, ন্যায় বিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র সংবিধানের 5 মূলনীতির সুপারিশ সংস্কার কমিশনের। দ্বিকক্ষ সংসদে ভোট হবে 4 বছর পর, রাষ্ট্রপতি থাকবেন নির্দলীয়। সুপারিশ করছি সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করতে পারবো, তা সে আশা করা দুরাশা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অটুট রেখে হাঁটতে হবে নির্বাচনের পথে, বললেন ডক্টর ইউনূস। সংস্কারের সময় লাগবে আরও 1.5 বছর, জানালেন উপদেষ্টা। আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই, তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে নেওয়া হচ্ছে যৌক্তিক সময়, জানালেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগ আমলের মতো বিচার হবে না, আশ্বাস আইন উপদেষ্টা। মতিঝিল এনসিটিভির সামনে স্টুডেন্ট ফর সভেরেনিটি ও সংক্ষুব্ধ আদিবাসীদের কর্মসূচিতে সংঘর্ষ, পাঠ্যপুস্তকের গ্রাফিতি নিয়ে বিরোধ। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস, বিএনপি প্রধান প্রতিহিংসার শিকার, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছেন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় না ভারত, ধারণা উপদেষ্টা রেজওয়ানার। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগ নিয়ে হবে তদন্ত। দর্শক, আপনারা এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অটুট রাখার প্রতিশ্রুতি দিতে হবে সব রাজনৈতিক দলকে। সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে ঐক্যমত্যের পর হাঁটতে হবে নির্বাচনের পথে। এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবিধান, নির্বাচন, দুর্নীতি ও পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট জমা নেয়ার সময় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, যে বিষয়গুলো নির্বাচনের আগে বাস্তবায়ন করা যাবে না সেগুলো লিপিবদ্ধ থাকবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন, সীমাহীন দুর্নীতি ও সংবিধান নিজের মতো করে তৈরি ও ব্যবহারের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। সাম্য প্রতিষ্ঠায় রাজপথে ঐক্যবদ্ধ হয় ছাত্র জনতা। হাজারো প্রাণের বিনিময়ে সফল হয় অভ্যুত্থান, পদত্যাগে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। দাবি ওঠে রাষ্ট্র মেরামতের। 3 অক্টোবর গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। মেয়াদান্তে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচন, সংবিধান, দুর্নীতি ও পুলিশ সংস্কার কমিশন। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা দেন কমিশন প্রধান ও সদস্যরা। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। প্রধান উপদেষ্টা বলেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণ অভ্যুত্থানের সনদ করা হবে, তৈরি হবে সব পক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে। যে আলোচনা হবে সে আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা ঐক্য প্রতিষ্ঠার জন্য, যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন। ঐতিহাসিক অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। ডক্টর ইউনূস জানান, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনীতিবিদদের ঐক্য জরুরি। তারপরেই নতুন সরকার গঠনের লক্ষ্যে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সব জিনিস যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না, হয়তো কাজে কিছু জিনিস থেকে যাবে, থেকে গেলে সেটার জন্য কমিটমেন্ট থাকবে। ওই যে চার্টার বললাম, সেই চার্টারের আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। যেটা আমরা করতে পারলাম না সেটারও একটা ডকুমেন্ট থাকবে, কিন্তু যেটা পারছি, যেটাতে আমরা ঐক্যমত করেছি, এটা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে মেরামতের নতুন রাস্তা বাতলে দেওয়ার জন্য সংস্কার কমিশনগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির মাঝামাঝি সংলাপে বসবে সরকার। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, প্রত্যাশিত সংস্কারে সামনের বছরের জুন পর্যন্ত সময় লাগলেও সরকারের অগ্রাধিকার থাকবে ন্যূনতম সংস্কারগুলো। দাবি করেন, গণহত্যার বিচার কার্যক্রম সাবলীলভাবে চলমান। আগামী নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচার শুরুর আশা করেন আসিফ নজরুল। সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের মধ্যে 4টি প্রতিবেদন জমা দিয়েছে। এই নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টার দপ্তর থেকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে সরকার। সংস্কারের প্রাধান্য নির্ধারণে কমিশন প্রধানরা 1 মাস সময় নিয়েছেন। বৃহস্পতিবার প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের মেয়াদ বাড়ানো হবে বলেও জানান এই উপদেষ্টা। আর 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। 1 মাসের মধ্যে আমরা একটা রোডম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কমিশনের রিপোর্ট ও সুপারিশ দেওয়ার মাধ্যমে 4 ধাপের কাজ শুরু হলো। তার উপর ভিত্তি করে হবে সংস্কার। প্রত্যাশিত সংস্কারে আগামী বছরের জুন পর্যন্ত সময় লেগে যাবে। আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই, তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। তারপর হচ্ছে এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা। আইন উপদেষ্টা বলেন, গণহত্যার বিচার কার্যক্রম নিজস্ব গতিতে চলছে। বিচারের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর, কারণ সেখানে রাষ্ট্রপক্ষের অংশগ্রহণ বেশি। যে গতিতে তদন্ত চলছে তাতে আগামী মার্চ থেকে শুনানি হবে। বিচারিক প্রক্রিয়া ও রায়ের উপর নির্ভর করবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে। আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে, এটা দেখতে পারবেন। আমরা যে গতিতে এগোচ্ছি, ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সংস্কার কার্যক্রম ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপের প্রক্রিয়া। ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানের মূলনীতিতে পরিবর্তনের সুপারিশ এনেছে এ সংক্রান্ত সংস্কার কমিশন। নতুন 5 মূলনীতি হিসেবে প্রস্তাব করা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আসন সংখ্যা বৃদ্ধি করে 505, মেয়াদ হবে 4 বছর এবং নির্দলীয় রাষ্ট্রপতি নিয়োগের সুপারিশ করেছে সংস্কার কমিশনগুলো। সেই সাথে কোথাও 40% কম ভোট পড়লে সেখানে পুনরায় নির্বাচনের বিধান সংযুক্ত করার কথা বলা হয়েছে। সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং নির্দলীয় রাষ্ট্রপতি নিয়োগের সুপারিশ করেছে 2 কমিশন। সংসদে 350 থেকে বাড়িয়ে আসন হবে 505। এর মধ্যে উচ্চকক্ষের 105টির মধ্যে 5টিতে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। বাকিরা নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে নির্বাচিত হবেন। উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা নিশ্চিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধানকেও নিয়োগ দেবে এই কমিশন। পাশাপাশি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকা এবং একই সাথে সংসদ বা আইনসভা এবং দলের প্রধান না হওয়ার বিষয়ে বিধান সংবিধান সংশোধনীতে যুক্ত করার সুপারিশ করেছে কমিশন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, সুপারিশের অন্যতম লক্ষ্য গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস, যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন, সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি। সেখানে থাকবেন রাষ্ট্রপতি, থাকবেন প্রধান বিচারপতি যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এবং বিরোধী দলের নেতা বা নেত্রী হিসেবে নির্বাচিত হবেন। 2 কক্ষের স্পিকাররা থাকবেন এবং একজন থাকবেন যিনি অন্যান্য দলগুলোর প্রতিনিধিত্ব করবেন। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, সংবিধানের বিতর্কিত 70 অনুচ্ছেদ বাতিল এবং রাষ্ট্রের 5টি মূলনীতিও সুপারিশ করেছে এই কমিশন।
1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। ইসিকে শক্তিশালী করা সহ ভোট বাতিলের ক্ষমতা, নির্বাচনে আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ এবং আরপিওতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার বিষয়গুলো গুরুত্ব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া প্রশ্নবিদ্ধ গত 3 নির্বাচনে সংশ্লিষ্ট কমিশনার ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। প্রস্তাবনায় আছে না ভোট। আমরা কেউ দায়বদ্ধ হতে চাই না, কিন্তু দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দায়বদ্ধতার বিধান আমরা অন্তর্ভুক্ত করেছি। ডেমোক্রেটাইজেশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি অফ পলিটিক্যাল পার্টিস, এটা চারটিখানি কথা নয়। দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে রাষ্ট্রে আমাদের সরকার ব্যবস্থা গণতান্ত্রিক, আমরা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করতে পারবো, তা সে আশা করা দুরাশা। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কোম্পানির বেনামি মালিকানার মাধ্যমে অর্থ পাচার রোধে প্রকৃত মালিকানা প্রকাশ্য করার সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির দুর্নীতিগ্রস্ত কর্মীদের বিচারে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের সুপারিশও করা হয়েছে। অন্যদিকে সভা মিছিলের মতো গণজমায়েত নিয়ন্ত্রণে জাতিসংঘের মডেলে কৌশল প্রয়োগের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। পাশাপাশি 54 ধারায় গ্রেফতার এবং রিমান্ডের অপব্যবহার রোধের সুপারিশও করেছে তারা। সকালে হাস্যোজ্জ্বল মুখে দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান 3.5 মাসের অ্যাসাইনমেন্টের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসেছেন হস্তান্তর করতে। কি আছে তাদের এই রিপোর্টে? সকালে তা খোলাসা না করলেও প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়ে এ নিয়ে খানিকটা বিস্তারিতই বলেছেন তিনি। দুদকের যারা বর্তমান কর্মীদের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, অনাচারের অভিযোগ আছে, তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে, জবাবদিহিতা আনতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। রাষ্ট্রীয় পদধারীদের ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়া বন্ধে আইন করার সুপারিশ করেছে কমিশন। রাজনীতি এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিতেরও সুপারিশ করেছেন তারা। আছে সেবা খাতগুলোতে দুর্নীতি বন্ধের সুপারিশও। অর্থ পাচার এই বিষয়টিকে প্রতিহত করার জন্য সকল প্রকার কোম্পানি, ট্রাস্ট এবং ফাউন্ডেশন বা জাতীয় প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, চূড়ান্ত মালিকানা তথ্য প্রকাশযোগ্য এবং একটি রেজিস্টার হবে, সেই রেজিস্টারে পাবলিকলি অ্যাক্সেসিবল হবে, এরকম একটি আইন এবং রেজিস্টার প্রণয়নের আমরা পরামর্শ সুপারিশ দিচ্ছি। প্রধান উপদেষ্টার কাছে এদিন রিপোর্ট জমা দেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। সাম্প্রতিক ঘটনাবলিতে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে এই কমিশনের উপরও রয়েছে সবার সতর্ক দৃষ্টি। কি রয়েছে এই কমিশনের সুপারিশে বলেছেন কমিশন প্রধান নিজেই। বেআইনি একটা সমাবেশ, শোভাযাত্রা বা ছত্রভঙ্গ করতে গেলে যে শক্তি প্রয়োগ করা হয়, এই শক্তি প্রয়োগটার এই পরিষ্কারভাবে ক্রাউডের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে কি কি করতে হবে জাতিসংঘের নির্দেশনা মেনে 5টা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না। পুলিশকে আরো যুগোপযোগী করতে বিদ্যমান 22টি আইনের সংশোধনের সুপারিশ করেছে কমিশন। সুপারিশ করেছি যে এই রিভিউ পিটিশনটা যেন সরকার উইথড্র করে, তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে সেগুলো সেকশন 54 এর ক্ষেত্রে এবং রিমান্ডের ক্ষেত্রে 167 এর ক্ষেত্রে এটা হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে। নারী ও শিশুদের জন্য প্রতিটি থানায় নারী পুলিশদের সমন্বয়ে হেল্প ডেস্কের সুপারিশ করেছে কমিশন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দটা লেখা একটা চিত্রকর্ম রাখা বা না রাখা নিয়ে দুপক্ষের কর্মসূচিতে হাতাহাতি এবং সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন শিক্ষার্থী। দুপুরে মতিঝিলের এনসিটিভির সামনে এই ঘটনা ঘটে। স্টুডেন্ট ফর সভারেনিটি এবং সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে দুপক্ষই হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে। তাদের অভিযোগ হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে। দুপুর 1টার দিকে সংঘর্ষ হয় মতিঝিলে। চলে ধাওয়া, পাল্টা ধাওয়া, মারধর। এ ঘটনায় আহত হয় 10 জন।
নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পেছনের প্রচ্ছদ নিয়ে দুপক্ষের বিরোধ। তাতে ছিল একটি গাছের 5টি পাতায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আদিবাসী লেখা, পাশে লেখা পাতা ছেঁড়া নিষেধ। সম্প্রতি এর বিরুদ্ধে এনসিটিবি ঘেরাও কর্মসূচি পালন করে স্টুডেন্ট ফর সোভারেন্ট। পরে বইয়ের অনলাইন সংস্করণ থেকে সরানো হয় ওই চিত্রকর্ম। এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কার্যালয়ে ঘেরাওয়ের ঘোষণা দেয় আদিবাসী ছাত্র জনতার ব্যানারে। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচি শুরু হয় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। বিগত কয়েক শতাব্দী ধরে পাঠ্য বইয়ে আদিবাসীদের সম্পর্কে যে ভুলভাল নানা ধরনের তথ্য উপস্থাপন করা হয়েছে। কিছু বইপুর সংগঠন যারা বাংলাদেশ থেকে আদিবাসীদেরকে বিচ্ছিন্ন করার জন্য উঠে বেরো লেগেছেন। অন্যদিকে নতুন সিদ্ধান্ত বহালের দাবিতে পাল্টা কর্মসূচি হিসেবে এনসিটিবি ঘেরাও করতে আসে স্টুডেন্ট ফর সোভারেন্টের কর্মীরা। আমরা পাঠ্যপুস্তকের নবম শ্রেণীর বইয়ের পিছনে যে প্রচ্ছদ ছিল সেখানে আদিবাসী একটা শব্দ ছিল। আমরা তো সবাই বাঙালি। 3 পার্বত্য জেলা যদি আদিবাসী শব্দ তারা প্রমোট করতে পারে তাহলে 3 পার্বত্য জেলা বাংলাদেশ থেকে হারিয়ে যাবে এবং এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। দুপক্ষ মুখোমুখি অবস্থান নিলে ব্যারিকেড দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ওই ব্যারিকেড ভেঙেই সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। পরে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। যারা আমাদের উপর হামলা করেছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাচ্ছি আমরা। অন্যথায় আমরা বলছি যে আগামী 17 জানুয়ারি আমরা ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি। হামলার বিচারের দাবিতে এনসিটিবির সামনে মতিঝিল মেট্রো স্টেশনের কাছের সড়কে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সোভারেন্ট। এদিকে আহত আদিবাসী শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। দেশের অবস্থা এখন রূপাইয়ার মাথার ক্ষতের মতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার সহ অন্যান্য আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশে এসব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আদিবাসী শিক্ষার্থী সহ অন্যান্য পেশার মানুষকে বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। এনসিটিবির সামনে নিরীহ শিক্ষার্থীদের ওপর নেক্কারজনক হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিক্ষোভ সমাবেশ। সেখান থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যারা বৈধতা দিয়েছে তারা আবার ফিরে আসতে চাইছে। জাতিগত বিভাজন সৃষ্টি করতে যারা তৎপর তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে যেই পরিচয় হোক না কেন, আজকে যারা হামলার নেতৃত্ব দিয়েছে, হামলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। শিক্ষার্থী সহ অন্যান্য পেশার মানুষের প্রতি বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান ছাত্র আন্দোলনের নেতারা। জুলাই যে রক্ত ছাত্র জনতা দিয়েছে সেই ঘটনা যেন পুনরায় না ঘটে তার জন্যই দ্রুত দৃশ্যমান বিচারের দাবি করেন তারা। ঐক্যবদ্ধ থাকুন, রাজপথে মোকাবেলা করুন। এই সকল ষড়যন্ত্রকে 24-এ যেভাবে আমরা মোকাবেলা করেছি, আগামীর দিনও আমাদের পথে থেকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশে কিন্তু যা তা পরিস্থিতি, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থার কোনো ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পারি না। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতার সুযোগেই আজকের এই হামলা। তাদের যে দায়বদ্ধতা ওই পোশাকের উপরে, শপথের উপরে, এটি তারা এখন আর অনুভব করছে না। এবং এই যে এত বড় অপরাধগুলো করার পরে তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল, এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের দায়িত্ববোধের যে জায়গাটি সেটি নড়বড়ে হয়ে গেছে। জাতিগত মেলবন্ধনে সমস্যার সমাধান মিলবে বলে জানান বিক্ষোভকারীরা। কেউ পাহাড়ি, কেউ সমতলী, এই দুই সত্যের মাঝে মেলবন্ধন ঘটাতে পারাটাই সমাধানের একমাত্র পথ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কাল সর্বদলীয় বৈঠকের পর ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণা করা হবে জুলাই প্রোক্লেমেশন।
দেশের জন্য গুরুত্বপূর্ণ এই দলিল নিখুঁত করতেই এটি ঘোষণায় বিলম্ব হয়েছে। একথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশা, তৈরি হওয়ার পর এই ঘোষণাপত্র সবার প্রত্যাশা পূরণ করবে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলছেন, প্রোক্লেমেশনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে সরকারকে। 2024 সালের 31 ডিসেম্বর বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার সমাবেশে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে 15 দিন সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দলিল, তৈরি করা হবে সবার মতামতের ভিত্তিতে। তার আশা, দেরি হওয়ার কারণ বুঝবে ছাত্র জনতা। শহীদ পরিবারের কাছে জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল অঙ্গীকারাবদ্ধ। যুক্তিসঙ্গত সময় নিয়েই দ্রুত বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার সময়কার বিচারের চেয়ে এসব বিচার যে ভিন্ন তা প্রমাণ করতে চায় সরকার। সকালে বাংলা একাডেমিতে জুলাই রেভলিউশন এভিডেন্স অফ অ্যাট্রোসিটিতে এসব কথা বলেন তারা। 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়ি এলাকা, শেখ হাসিনা পালানোর খবরে এ বিজয় মিছিল। দুপুর 3টা 25 হঠাৎই চড়াও হয় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যাওয়া জনতাকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে। আটকের পর তাকে কিছুক্ষণ ঘিরে থাকে পুলিশ। সে অবস্থাতেই একটি চড়, তারপর গুলি করে চলে যায় পুলিশ। ফুটেজে দেখাই যাচ্ছে তখনও জীবিত ছেলেটি। এর কিছু পর এসে অন্য পুলিশ সদস্যরা টেনে হিঁচড়ে নিয়ে যায়। এরপর আর পাওয়াই যায়নি গুলিবিদ্ধ ছেলেটিকে। তার নাম মোহাম্মদ হৃদয়। রিকশা চালিয়ে নিজের পড়াশোনার খরচ জোগাত। 5 আগস্ট দুপুর 1:30 থেকে 3টার মধ্যে যাত্রাবাড়ি এলাকার আরেক ঘটনার এই প্রামাণ্যচিত্র। কোনাবাড়ির সেই হৃদয়ের বোন এখনো খুঁজে ফেরেন ভাইয়ের মরদেহ। আমার ভাইয়ের লাশটা কোন জায়গায় গুম করছে, কি করছে, এই তদন্ত আপনারা আমার বাইরে খুঁজাই না দিবেন। আড্ডিরে হইলেও আমার বাইরে আমি দেশের বাড়ি নিয়ে মারি দিব। শহীদ পরিবারগুলোর অভিযোগ, এখনো মামলা তুলে নিতে চাপ দেয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে। আমাদের জীবন বিপন্ন। আমরা কেস করার পরে আমাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের অনেক ভাই বোনেরা তাদের নিজের বাড়িতে থাকতে পারছে না কেস শুদ্ধ করার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, গণহত্যার এই বিচার আন্তর্জাতিক মানের করতেই যৌক্তিক সময় নেওয়া হচ্ছে। যা এসেছে এরপরেই কি যথেষ্ট নয় বিচার হওয়ার জন্য? এটা অনেক শক্ত একটা প্রমাণ, কিন্তু এটা যথেষ্ট নয়। এর সাথে অনেক কিছু লিঙ্ক আপ করার পরেই একটা কমপ্লিট জাস্টিস ডেলিভার করা সম্ভব। সেই পর্যন্ত সময় আপনাদের দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার সময়ের মতো নয়, হতে হবে ন্যায় বিচার। ইনশাআল্লাহ এত অকাট্য প্রমাণ আছে, এত সাক্ষী আছে, ডিউ প্রসেস মেনটেইন করেই আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব বিচার করতে পারব। সাংবাদিক ডেভিড বার্গম্যান জানান, ভিডিও ফুটেজের মেটাডাটা বিশ্লেষণ আর বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই শেষে করা হয় প্রামাণ্যচিত্রের ডিজিটাল ফরেনসিক। Our focus in these videos was just to determine what actually happened and try to create a narrative, a true narrative of what happened to the person, what the law enforcement officers did, how a person or people were killed, what weapons were used. প্রামাণ্যচিত্রে সেদিনের ওই 2 ঘটনার ফরেনসিক করেছে দ্য আউটার মুভ কোম্পানি, ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বাতিল করা হয়েছে বিচারিক আদালত ও হাইকোর্টের রায়। মামলায় তারেক রহমান সহ অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেছেন, বিদ্বেষ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। 2007-8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে 37টি মামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় প্রথম কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসনকে।
5 আগস্টের পট পরিবর্তনের পরদিনই রাষ্ট্রপতির আদেশে অন্য আরেকটি মামলার সাথে এই মামলার সাজা মওকুফ করা হলেও খালেদা জিয়া আইনিভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন। 7 জানুয়ারি শুরু হয় আপিল শুনানি। 4 দিনের শুনানি শেষে বুধবার সর্বোচ্চ আদালতে এই মামলা নিষ্পত্তির জন্য দিন ধার্য ছিল। বেলা 9:30টার কিছু পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দেয়া হয়। যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না, সেই মামলায় হাইকোর্ট বিভাগ 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় তার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমদ ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ছিলেন। তাদেরকেও খালাস দিয়েছেন আদালত। নন অ্যাপিলিং যারা ছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন এই মামলা এবং বিচার কাজ ছিল প্রতিহিংসামূলক। খালেদা জিয়া সহ সব আসামির সম্মানহানি করা হয়েছে। আজকে রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী, তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চিরসমাপ্তি ঘটবে। এ সময় দুদকের আইনজীবীও বলেন এই মামলায় আসামিদের সাজা দেওয়ার মতো তথ্য প্রমাণ ছিল না। খালেদা জিয়াকে আগেই খালাস দেওয়া উচিত ছিল। সাজা হয়েছিল যে 409-এ, সেখানের মূল কথা কি? প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়নি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালত খালেদা জিয়াকে 5 বছরের সাজা দিয়েছিলেন। পরে সেই সাজা বৃদ্ধি করে 10 বছর করেন হাইকোর্ট। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আদালতে ছাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করেছেন এনবিআরের সাবেক সদস্য আলোচিত মতিউর রহমান। এদিন অস্ত্র মামলায় মতিউর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর দুদকের দায়ের করা মামলায় তার স্ত্রী লাইলা কানিজকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। বহুল আলোচিত ছাগল কাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানকে বিকেলে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে ছাগল কাণ্ডকে নিজের পাপ উল্লেখ করে মতিউর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার তিনি। মঙ্গলবার রাতে সস্ত্রীক ভাটারা থানা এলাকা থেকে মতিউরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শর্টগান ও 24 রাউন্ড গুলি। সেই ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় পুলিশ আদালতে তার 10 দিনের রিমান্ড চায়। উভয় পক্ষের আইনজীবী পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সরকার প্রতি বছর ঘোষণা করে অস্ত্র নবায়ন করার জন্য, যদি কেউ অস্ত্র নবায়ন না করে সেটি একটি বেআইনি অস্ত্র হিসাবে পরিগণিত হয়। সেই জন্য তার বিরুদ্ধে অস্ত্র আইনের অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। আওয়ামী সরকারের আমলে সে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তার পদোন্নতি হয় না। এসএসএফের যে প্রধান, তার সাথে তার শত্রুতা ছিল। তারা এই যে ছাগল কাণ্ডের যে বিষয়টা, এটা তাদের সাজানো নাটক, এটা ডিজিএফআই এটা মেকিং করছে। এদিকে দুদকের দায়ের করা মামলায় দুপুরে আদালতে তোলা হয় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে। সেই মামলায় 7 দিনের রিমান্ড চাইলে তাকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়োগের অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করবে দুদক। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেছেন, সাইমা ওয়াজেদ পুতুল যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান হওয়া ও নানা দুর্নীতির অভিযোগে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া টিউলিপ সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক সহ 4 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এদিকে 2 কোটি মার্কিন ডলার মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রী এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব
তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এদিকে চটপটির দোকানের আড়ালে 234 কোটি টাকা ঋণের নামে তা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কিনা এ নিয়ে সন্দিহান পরিবেশ উপদেষ্টা। বলছেন, এখন পর্যন্ত দিল্লির যে অবস্থান তাতে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত। উপদেষ্টা জানিয়েছেন, ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ এবছর শেষ হলেও নতুন চুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিস্তা প্রকল্প কোন দেশের সহায়তায় করা হবে তা ঠিক করবে বাংলাদেশের জনগণ। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের অন্যতম কারণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান। তাকে ফেরাতে দুই দেশের পররাষ্ট্র সচিবের আলোচনার পাশাপাশি 23 ডিসেম্বর চিঠিও দিয়েছে বাংলাদেশ, কিন্তু প্রায় এক মাসেও এর জবাব দেয়নি ভারত। উল্টো শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের মেয়াদ বাড়িয়েছে। এ নিয়ে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরাতে অন্তর্বর্তী সরকারের চেষ্টা অব্যাহত থাকবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে যে চিঠিটা দেয়া হয়েছে সেটা আমরা যেটুকু বিভিন্ন মাধ্যমে বুঝেছি যে এখনো পর্যন্ত ভারতের অবস্থান হয়তো বা যে তাকে ফিরিয়ে দেওয়া হবে না, কিন্তু আনুষ্ঠানিক উত্তর যদি আমরা পাই বা যখন আমরা পাই তখন সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। প্রতিবেশী ভারতের সাথে সমস্যা আছে অভিন্ন নদীর পানি বন্টন নিয়েও। এবছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদও। তবে নতুন করে চুক্তি নিয়ে আশাবাদী পানি সম্পদ উপদেষ্টা। গঙ্গা চুক্তি এর আগেও একবার সময় শেষ হয়ে যাওয়ার পরে আবার 2026 পর্যন্ত মেয়াদ বৃদ্ধি নতুন করে চুক্তি হয়েছে। আমরা ভারতের সাথে আলোচনা শুরু করব, সেজন্য আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমরা শুরু করে দিয়েছি। অবশ্যই আমাদের সকল অভিন্ন নদীতে আমাদের যে পানির উপরে স্বার্থ এটা রক্ষা করতে হবে। উপদেষ্টা জানান, তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারত দুই দেশেরই আগ্রহ আছে, তবে কোন দেশের সহায়তা নেওয়া হবে তা নির্ধারিত হবে জনগণের সাথে আলোচনার ভিত্তিতে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। চীন, ভারত বা যুক্তরাষ্ট্র তিন দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় সরকার। ঢাকা কারোর সাথে সম্পর্ক খারাপ করতে চায় না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আশাবাদ, ডোনাল্ড ট্রাম্পের আমলেও ঢাকা ওয়াশিংটন সম্পর্ক হোঁচট খাবে না। আসন্ন চীন সফর নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে ঋণের সুদ হার কমানো এবং তা পরিশোধের সময়সীমা 30 বছর করার অনুরোধ রাখা হবে। 20 জানুয়ারি রাতে দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। 3 দিনের কর্মসূচিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক সহ বেশ কিছু আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। বৈঠকে অনেক ইস্যু আসলেও অর্থনীতি যে প্রাধান্য পাবে সে কথা জানালেন উপদেষ্টা। বাংলাদেশের অগ্রাধিকার যতটা সম্ভব অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা। $5 বিলিয়ন কথাবার্তা হয়েছিল, যেটা সেটা এখন আমরা সেটা অবশ্যই সে আলোচনা বহাল আছে এবং সেটা থাকবে। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব। কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে। বহুল আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়নেও সম্পৃক্ত হতে চেয়েছিল চীন। সেটি নিয়ে বিগত সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। পররাষ্ট্র উপদেষ্টার এই সফরেও তিস্তা নিয়ে আলোচনা হবে। গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরো অনেক ডিটেলস আলোচনা লাগবে, তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিচ্ছেন। ক্ষমতার পালাবদলেও সম্পর্কে পরিবর্তন হবে না দাবি করে যুক্তরাষ্ট্র ও চীন সহ গুরুত্বপূর্ণ সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখার কথা বলেন তৌহিদ হোসেন। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র 3টি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব এবং উই শ্যাল ক্রস দ্য রিভার হোয়েন দ্য রিভার কামস। এখন আমরা স্পেকুলেট করার আসলে কিছু নেই। আমরা মনে করি না যে সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যেটা স্মুথলি চলবে। 24 জানুয়ারি সফর শেষে ঢাকায় ফিরবেন পররাষ্ট্র উপদেষ্টা। 21, 22, 23 3 দিনের সফর, 24 তারিখে ফিরে আসতেছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসা বাণিজ্য কিংবা
বিনিয়োগের ক্ষেত্রে কর হার কত, 27, 36 নাকি 48%? স্পষ্ট করে বলা কঠিন। একাধিক এবং উচ্চ কর হার ব্যবসা প্রসারে অন্তরায়, ঘন ঘন নীতির পরিবর্তন এবং এনবিআরের হয়রানি বিনিয়োগের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। আলোচনা সভায় বলা হয়, বর্ধিত ভ্যাট হার এবং গ্যাসের দাম বৃদ্ধিতে থমকে যাবে বিনিয়োগ। বিডা জানিয়েছে সংস্কার উদ্যোগ চলছে। কয়েক বছর ধরেই থমকে আছে দেশি বিদেশি বিনিয়োগ। গ্যাস এবং বিদ্যুৎ সংকটের সঙ্গে নতুন করে এখন যোগ হয়েছে উচ্চ ভ্যাটের হার। বুধবার ইআরএফের আয়োজনে বিনিয়োগ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় সামনে আসে ব্যবসা ও বিনিয়োগের নানা দিক। বলা হয়, ব্যবসা শুরু করতে এখনও দরকার হয় 23 থেকে 27 ধরনের লাইসেন্স। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া ভ্যাট বৃদ্ধি ব্যাহত করবে উৎপাদন। বাংলাদেশে আপনি যদি বিজনেস করতে চান, মিনিমাম 23 থেকে 27টা লাইসেন্স লাগে। আপনি আমাকে খুব ওয়েলকামিং করে আনলেন। আমি যখন এক্সিকিউশনে গেলাম, দেখলাম যে ভাই আমার এক একটা ট্রেড লাইসেন্স নিতে লাগে 6 মাস। আমার ওখান থেকে প্রত্যেকটা অফিসে আমাদের লোকগুলোকে পাঠাতে হয়। ইট টেকস হিউজ টাইম। অস্থিরতাটা অথবা অনিশ্চয়তাটা এইটা দূর করতে হবে, তাদেরকে কমফোর্ট দিতে হবে, সিকিউরড তাদের পরিবেশ দিতে হবে যাতে তারা ব্যবসা করতে পারে। ব্যবসায় প্রকৃত কর হার কত তা নিয়ে আছে ধোঁয়াশা। এনবিআর এর হয়রানিও থামছে না, ঘন ঘন নীতির পরিবর্তন হচ্ছে। এখনো বলা হয়, গ্যাসের দাম বৃদ্ধি হলে টিকে থাকা কঠিন হবে। এত স্টেজে বিভিন্ন ধরনের ট্যাক্স রেট অ্যাপ্লাই হচ্ছে যে এফেক্টিভ ট্যাক্স রেটের কোনো বেসিক একটা স্ট্রাকচার নাই। যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের প্রথম বাধা। এই স্ট্রাকচারগুলি ভেঙে দিতে হবে। সবগুলো কারাপ্ট হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। অ্যাডভাইজার দেখলাম, টেলিভিশন দেখছিলাম, অলরেডি বলছে যে গ্যাসের দাম যদি 75 টাকা হয় তাহলে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। যিনি বলেছেন খুব একটা ইম্প্যাক্ট না, আমার যে ইন্ডাস্ট্রিটা পছন্দ আছে সেটা নিয়ে নেই, চালাক। সব সরকারের ক্যারেক্টার এক। বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত সব সেবা সংস্থাগুলো এক ছাতার নিচে আনতে উদ্যোগ নিয়েছে বিডা। একই সঙ্গে সরকারের অব্যবহৃত সম্পত্তি নতুন বিনিয়োগে কাজে লাগাতে হচ্ছে পরিকল্পনা। যেই মিনিস্ট্রিগুলা থেকে ইনভেস্টরদেরকে খুব হাই ফ্রিকোয়েন্সিতে সার্ভিস নিতে হয়, সেই মিনিস্ট্রিগুলার একজন অথরিটেটিভ ইন্ডিভিজুয়াল যার যথেষ্ট ধরনের কন্ট্রোল আছে, সেরকম কেউ একজন বিডার অফিসে থাকবেন, সো দ্যাট ইনভেস্টরের পক্ষে, ইনভেস্টরের জন্য আসলে ইন্টার মিনিস্ট্রিয়াল এঙ্গেজমেন্টের জন্য একটা জায়গায় আসলেই তিনি সবগুলা মিনিস্ট্রির সাথে এঙ্গেজ করতে পারেন। বলা হয়, সৎ ও যোগ্য নেতৃত্ব এলে ঘুরে দাঁড়াবে ব্যবসা বাণিজ্য। আগামী 7 এপ্রিল ঢাকায় বিজনেস সামিটের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। নিজে সৎ, তার ক্যাবিনেট সৎ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শকের এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।